গল্প ভরসার কাঁধ। লামিয়া জান্নাত। ছদ্মনাম। এত রাতে হঠাৎ এক্সের কল দেখে বেশ অবাক হলাম আমি, সাথে খুব চিন্তাও হচ্ছে, এই ভেবে যে আজ 3 বছর পর হঠাৎ কি মনে করে সে কল দিচ্ছে। আমি তো এখন আর একা নই, আমার স্বামী আছে, সংসার আছে। ভীষণ ভয় হচ্ছে আমার, না জানি আবার নতুন করে কোনো ঝামেলা শুরু হয়। কল রিসিভ করব কি করব না ভাবতে ভাবতেই হঠাৎ আমার কাঁধে স্পর্শ পেয়ে চমকে গেলাম। পিছনে তাকাতেই দেখি আমার স্বামী সাদাব দাঁড়িয়ে আছে। খুব ভয় পেয়ে গেলাম তাকে দেখে। বুঝতে পারছি না সে কি জানতে পারলে ঠিক কিভাবে নেবে ব্যাপারটা। ঠিক তখনই ফোনে হুংকার দিয়ে আবারও বেজে উঠল। কি ব্যাপার, কে ফোন দিয়েছে আর তুমি রিসিভ করছো না কেন? সাদাব হঠাৎ জিজ্ঞেস করলো। এদিকে আমি ঘামছি, বুকের ভিতর দুরু দুরু কাঁপন শুরু হয়ে গেছে। সাদাব আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে, কথা বলছো না যে? আমি কাঁপা 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 কণ্ঠে বললাম, রাতুল ফোন দিচ্ছে বারবার। কেন ফোন দিচ্ছে তা আমি জানি না, আর আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখিনি, রাখতেও চাই না। ফোন রিসিভ করে দেখো সে কি বলতে চায়। কথা শেষ করে বারান্দায় এসো, আমি ওখানে আসি বলেই চলে গেল সাদাব। ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে রাতুলের কণ্ঠস্বর শুনতে পেলাম। হৃদয়ের গভীরে কোথায় যেন রাত জাগা নিশাচরগুলো হু হু ডেকে উঠল। সমস্ত শরীর জুড়ে এক কষ্টের শিহরণ বয়ে গেল। কত পুরনো স্মৃতিরা আজ জীবন্ত হতে শুরু করেছে, থেকে থেকে চোখের সামনে ভেসে উঠতে শুরু করেছে তারা। সেই পরিচিত কণ্ঠস্বর, যা শোনার জন্য আমি সর্বদা ব্যাকুল হয়ে থাকতাম। অথচ আজ তা কত অপরিচিত লাগছে। আমি যেন এক ঘোরের মাঝে হারিয়ে গেলাম। হঠাৎ রাতুলের কথায় আমার ঘোর ভাঙল। ওপাশ থেকে ভেসে এলো রাতুলের কথা। মিতু, আমার কথা শুনতে পাচ্ছ? সমস্ত আবেগ, সমস্ত কষ্ট চেপে রেখে বললাম, হ্যাঁ শুনতে পাচ্ছি। আজ এত বছর পর হঠাৎ কি মনে করে? রাতুল বলল, তোমাকে আমাকে তুমি ক্ষমা করে দিয়েছো মিতু। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আর আল্লাহ তার বিচার করেছেন। তোমার সাথে করা অন্যায়ের শাস্তি আজ আমি পাচ্ছি। বলেই হাউমাউ করে কেঁদে উঠল রাতুল। অনেকবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু না, সে কোনো কথাই বলছে না, অনবরত শুধু কেঁদেই চলছে। এমন করে কোনো পুরুষ মানুষ কাঁদতে পারে তা আমার জানা ছিল না। অনেকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে রাতুল বলতে লাগলো, মিতু, তোমাকে ছেড়ে গিয়ে আমি নিশিকে বিয়ে করেছিলাম। আজ নিশি আমাকে ছেড়ে আমার বেস্ট ফ্রেন্ড নুহাসের সাথে পালিয়ে গিয়েছে। যাওয়ার সময় আমার টাকা পয়সা, তার গয়নাগাটিও সাথে করে নিয়ে গেছে। নিশি আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে মিতু, আমাকে শেষ করে দিয়েছে। বলতে বলতে আবারও হাউমাউ করে কেঁদে উঠল রাতুল। আমার চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে শুরু করেছে। এই অশ্রু ভীষণ যন্ত্রণার অশ্রু। আজ রাতুলের জন্য প্রচণ্ড মায়া হচ্ছে আমার। তাকে ভালোবাসতাম বলে মায়া হচ্ছে না, কেবলমাত্র তার কষ্ট অনুভব করতে পারছি বলে মায়া হচ্ছে। এমন কষ্ট একদিন আমিও ভোগ করেছিলাম। আজ রাতুল এসে আমার কাছে মাপ চাইতে পারছে, অথচ আমি সেদিন জিজ্ঞেসও করতে পারিনি যে আমার দোষটা কোথায়। কেন এমন করলে আমার সাথে? আজ রাতুল এসে তার কষ্টের কথাগুলো আমাকে বলতে পারছে, কিন্তু আমার কথাগুলো শোনার কেউ ছিল না সেদিন। নীরবে নিজের সকল কষ্ট সহ্য করেছিলাম। রাতুল আজ আমার কাছে কাঁদতে পারছে, কিন্তু সেদিন আমি পারিনি আমার কান্নাগুলোকে কাউকে দেখাতে। কত ভালোবেসেছি তাকে, কখনো তার সাথে ঝগড়া হয়নি আমার, কখনো জোর করে একটা কথাও বলিনি আমি, কখনো ওর কাছে আমি আবদারও করিনি। তবুও সে আমাকে ভালোবাসতে পারলো না। 4 বছরের সম্পর্কে বিচ্ছেদ হয়নি আমাদের, অথচ একদিন হুট করে সে বিয়ে করলো তার বেস্ট ফ্রেন্ড নিশিকে। হ্যাঁ, নিশিকে তো আমি রাতুলের বেস্ট ফ্রেন্ড হিসাবেই চিনতাম। এরপর কত মেসেজ দিয়েছি রাতুলকে, কিন্তু সে সিন করেনি, রিপ্লাই দেয়নি। অনেকবার কল করেছিলাম, কিন্তু রিসিভ করেনি এবং ব্লক করে দিয়েছিল আমাকে। সেদিন মায়ের পা ধরে বাচ্চাদের মতো খুব কেঁদেছিলাম, চিৎকার করে বলেছিলাম, মা, আমি তো রাতুলকে ভালোবাসি, কিন্তু সে কোনো আমায় এমন ধোঁকা দিল। আমি তো ওর কোনো ক্ষতি করিনি মা, তবুও কেন সে এমন করলো আমার সাথে? আমার কান্না দেখে সেদিন মাও অঝরে কেঁদেছিল, আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, জীবন থেকে যা হারিয়ে যায় তার জন্য কখনো আফসোস করতে হয় না, কারণ তা তোমার জন্য ভালো ছিল না।
বরং তুমি নিজেকে তৈরি করো ভবিষ্যতের জন্য, কারণ তোমার ভালোটা তোমার কাছে আসার রাস্তা খুলে গেছে। এটাই হলো এটাই তো হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা। রাতুল বিয়ে করার 1 বছর পর কোনো এক মাধ্যমে জানতে পেরেছিলাম যে আমার সাথে সম্পর্কে থাকা অবস্থায় রাতুল নেশার সাথেও সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেদিন মনে হচ্ছিল এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো দাম নেই। যে যত স্বার্থপর হতে পারবে সে তত ভালো থাকবে। নিজেকে সামনে নেওয়ার জন্য মা আমাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। নিজেকে সবসময় ব্যস্ত রাখতে চেষ্টা করতাম। কষ্ট হতো, তবুও চেষ্টা করে যেতাম। ছোটোবেলা থেকেই আমি ভালো আঁকতে পারতাম, আর তাই একটা স্কুলের ড্রয়িং টিচার হিসেবে জয়েন করি। স্কুলের বাচ্চা সব মিলিয়ে সময়টা বেশ ভালো কেটে যেত আমার। আমার স্কুলে সাদাফের ভাইয়ের মেয়ে পড়তো, আর তাকে স্কুলে নিয়ে যেতেন সাদাফের মা, অর্থাৎ আমার শাশুড়ি মা। আর সেখানে আমাকে দেখেই তিনি আমাকে পছন্দ করেছিলেন সাদাফের জন্য। একদিন তিনি হুট করে বিয়ের প্রপোজাল দিয়ে চলে এলেন আমাদের বাসায়। সব শুনে মা রাজি হয়ে গেলেন। এরপর একদিন ঘটা করে আমাদের বিয়েটা হলো। সাদাফ খুব ভালো ছিল, খুব খেয়াল রাখে আমার। ওর দিকে তাকালে আমি আমার সমস্ত কষ্ট ভুলে যাই মুহূর্তের মধ্যে। রাতুলের কথা বলেছিলাম আমি তাকে, কিন্তু সে কখনো ওসব মাথায় ঘামায়নি। রাতুল এখনও কাঁদছে। আমি কি বলবো বা আমার কি ঠিক বলা উচিত বুঝতে পারছি না। তাই ভালো থেকে বলেই কলটা কেটে দিলাম। সাদাব এখনও বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি ওর পাশে গিয়ে দাঁড়াতেই এক হাত দিয়ে জড়িয়ে ধরলো আমায়। আমি কিছু বলতে যাব, তখনই আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি তোমার অতীত নিয়ে কিছু জানতে চাই না। তুমি আমার বর্তমান, তুমি আমার ভবিষ্যৎ, আর আমি কেবল এটা নিয়েই ভাবতে চাই। আমি তো সব জেনে শুনেই তোমাকে বিয়ে করেছি মিতু, তবে এত ভয় কিসের? আমি তো আছি তোমার পাশে। আমি তোমার জীবনের একজন বিশ্বস্ত বন্ধু হতে চাই। স্বামী তো সকলেই হতে পারে, তবে বিশ্বস্ত বন্ধু কজনই বা হতে পারে? আমি তোমার খুব ভরসার একটা কাঁধ চাই, যে কাঁধে মাথা রেখে তুমি তোমার সকল কষ্ট ভুলে যাবে, নিশ্চিন্তে কাটিয়ে দেবে জীবনের বাকিটা পথ। মিতুর চোখ জোড়া আবারও ছলছল করে উঠল। চোখেরা পাতা ঝাপটাতেই তা তরতর করে নিচে গড়িয়ে নামতে লাগলো, কিন্তু মিতু আজ তার চোখের জলকে থামতে দিল না। কারণ আজ তার সুখের দিন। চোখ বেয়ে গড়িয়ে পড়া এ জল তার পরম আনন্দের জল।